প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোশাররফ হোসেন, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, মির্জাপুর সরকারি কলেজ। আমি আজ তোমাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি। বিএসএস অনার্স তৃতীয় বর্ষ থেকে আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এখান থেকে আমি তোমাদের সাথে যে বিষয়টি বিশেষভাবে তুলে ধরব সেটি হচ্ছে ক্ষমতা বা শক্তি, ইংরেজিতে যাকে বলে পাওয়ার। পাওয়ার কি এবং এখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশেষ ক্ষমতাধর বা মহাশক্তিধর রাষ্ট্র কেন বলা হয় সে বিষয়টি আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নেই ক্ষমতা কি বা পাওয়ার কি। অর্গানেস কি বলেছেন, পাওয়ার ইজ দ্য অ্যাবিলিটি টু ডিটারমাইন দ্য বিহেভিয়ার অফ আদার্স, অর্থাৎ অন্যের আচরণ নিয়ন্ত্রণের ক্ষমতাই হচ্ছে, সামর্থ্যই হচ্ছে ক্ষমতা বা পাওয়ার। জর্জ শোয়ার্জেনবার্গার বলেছেন যে সামর্থ্যের মাধ্যমে একজন ব্যক্তি বা একটি গোষ্ঠী বা একটি রাষ্ট্র অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা রাষ্ট্রের উপর তার নিজের ইচ্ছা চাপিয়ে দিতে পারে, অথবা যদি সে মানতে না চায় বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে পারে, তাকেই ক্ষমতা বলা হয়। ক্ষমতার উপাদানগুলো কী কী সেটি আমরা আলোচনায় আসি। ক্ষমতার বেশ কয়েকটি উপাদান রয়েছে, যে উপাদানগুলো ভিত্তি করে একটি রাষ্ট্রকে ক্ষুদ্র ক্ষমতা, মধ্যম সারির ক্ষমতাধর, বৃহৎ ক্ষমতাধর অথবা মহা ক্ষমতাধর বা পরাশক্তি রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয়। সেই উপাদানগুলি সম্বন্ধে আমরা প্রথমে জেনে নিই। তো আমাদের এখানে যে বিষয়টা প্রথমে আসবে সেটা হচ্ছে ভৌগোলিক আয়তন বা অবস্থান। ভৌগোলিক আয়তন বা অবস্থান একটি রাষ্ট্রের ক্ষমতার বা শক্তির মূল বিষয়। ভৌগোলিক অবস্থান থেকে যে রাষ্ট্র সুবিধাজনক জায়গায় অবস্থান করে, যেমন সামুদ্রিক তার জলসীমানা আছে কিনা, বা তার বিশাল ভূমিগত আয়তন আছে কিনা। যদি একটি রাষ্ট্র বিশাল স্থলভূমি এবং একটি বিশাল জলভূমির অধিকারী হয়, সঙ্গত কারণে সেই রাষ্ট্রের ক্ষমতা বা শক্তি বেড়ে যায়। দ্বিতীয়ত, ক্ষমতার আরেকটি উপাদান হচ্ছে জনসংখ্যা। একটি শিক্ষিত ও উন্নত জনসংখ্যা নিঃসন্দেহে একটি রাষ্ট্রের বিশাল সম্পদ, এটা বলার অপেক্ষা রাখে না। কারণ পৃথিবী জুড়েই, যেমন আমরা যদি উদাহরণ হিসেবে নিই, চীনের কথা আমরা বলতে পারি, আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের কথা বলতে পারি। তাদের বিশাল জনসংখ্যা নিঃসন্দেহে তাদের একটি বিশাল শক্তি বা সম্পদ। এরপরে যদি আমরা খেয়াল করি, আরেকটি উপাদান যদি আমরা নিয়ে আসি, সেক্ষেত্রে আমরা নিতে পারি সামরিক সক্ষমতা। সামরিক শক্তি কোন রাষ্ট্রের কতটুকু? একটি রাষ্ট্রের, একটি ক্ষমতাধর রাষ্ট্রের নিঃসন্দেহে তার সামরিক শক্তি বেশি হবে অন্য একটি কম ক্ষমতাধর রাষ্ট্রের চাইতে। বর্তমান যুগে সামরিক ক্ষমতার উপর একটি রাষ্ট্রের অন্যান্য ক্ষমতা নির্ভরশীল। এরপর আমরা যদি আরও একটি উপাদান নিয়ে আসি, তাহলে নিঃসন্দেহে আমাদেরকে যোগ্য নেতৃত্ব বিবেচনায় নিয়ে আসতে হবে। কারণ যে দেশের রাষ্ট্রনায়ক বা সরকার প্রধান যোগ্য নেতা এবং তার নেতৃত্বে পরিচালিত মন্ত্রিসভা বা রাজসভা, যেটাই বলি না কেন, যোগ্য লোকজনের সমাহারে পরিচালিত, নিঃসন্দেহে সেই দেশ অন্যান্য
দেশের চাইতে তুলনামূলকভাবে বেশি ক্ষমতাশালী বা শক্তিশালী। এরপর আমরা আরও বেশ কিছু উপাদান নিয়ে আসতে পারি, যেমন আমরা নিয়ে আসতে পারি কূটনৈতিক দক্ষতা। একটি রাষ্ট্রের ক্ষমতা বা শক্তি বিবেচনা করার ক্ষেত্রে, তার যোগ্যতা বিবেচনা করার ক্ষেত্রে তার কূটনৈতিক দক্ষতা নিঃসন্দেহে বিবেচনা করতে হবে। কূটনৈতিক দক্ষতার মাধ্যমে একটি রাষ্ট্র অন্যান্য রাষ্ট্রের সাথে সম্পর্ক তৈরি করে এবং প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। এরপর আমরা নিয়ে আসতে পারি সুনাম বা প্রভাব। আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে সুনাম থাকতে পারে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন ধরনের সফলতা বা কৃতিত্ব অর্জন করে থাকে। যেমন আমি যদি উদাহরণ হিসেবে ধরি, আমাদের দেশের বর্তমান সরকার প্রধান বা বর্তমান সরকার মিয়ানমারের রাখাইন উপরাজ্য থেকে বিতাড়িত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিঃসন্দেহে বাংলাদেশের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হয়েছে। যদিও আমাদের অনেক অর্থনৈতিক সমস্যা সেখান থেকে তৈরি হতে পারে, আমাদের আরও বিশেষ কিছু কিছু সমস্যা তৈরি হতে পারে, কিন্তু ভাবমূর্তিজনিত বা একটা সুনাম যেটা তৈরি হয়েছে রোহিঙ্গাদের বিষয়ে, বাংলাদেশ যাদেরকে যে আশ্রয় দিয়েছে মানবতার একটা দৃষ্টিকোণ থেকে, নিঃসন্দেহে সেটা বাংলাদেশের ক্ষমতা বা বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের দরবারে বৃদ্ধি পেয়েছে, এটা বলা যায়, নিঃসন্দেহে বলা যায়। এরপর আমরা নিয়ে আসতে পারি শিক্ষা। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। এটা নতুন কিছু নয়, আমরা সবাই জানি। তো সেই শিক্ষার মধ্যে এখন আবার আমরা যে বিষয়টা বিশেষভাবে গুরুত্ব দিই বা গুরুত্ব পেয়ে থাকি সেটা হচ্ছে কারিগরি শিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা বলা যায়। কারণ বর্তমান বাস্তবতায় সকল ক্ষেত্রে প্রযুক্তির জয় জয়কার। প্রযুক্তিগত দিক থেকে যে রাষ্ট্র বেশি উন্নত সে রাষ্ট্র নিঃসন্দেহে তারা বলতে গেলে তাদের প্রশাসনিক কাঠামো বলি, তাদের আমরা শিল্প উন্নয়ন বলি, সকল ক্ষেত্রেই তারা প্রযুক্তির ব্যবহার করে, সদ্ব্যবহার করে উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে। আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলি, আমরা চীনের কথা বলি, আমরা যুক্তরাজ্যের কথা বলি, অর্থাৎ ব্রিটেনের কথা যদি আমরা বলি, আমরা যদি জার্মানির কথা বলি, জাপানের কথা বলি, আমরা দেখব এসব রাষ্ট্র তারা প্রযুক্তির শীর্ষস্থানে আরোহণ করেছে এবং তারা প্রযুক্তির মাধ্যমে, প্রযুক্তিকে ব্যবহার করে উন্নত শিক্ষিত প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জনগোষ্ঠীকে তারা সঠিকভাবে ব্যবহার করার মাধ্যমে তারা যেমন একদিকে অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করেছে, অনুরূপভাবে তারা সেই অর্থনৈতিক সমৃদ্ধির উপর ভর করে বা ভিত্তি করে তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্ষমতা বা প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। আমরা আরও কিছু উপাদান নিতে পারি, যেমন 8 নম্বরে দিই উন্নত অর্থনীতি বা অর্থনৈতিক সামর্থ্য। বারবারই আলোচনায় এসে যায় মার্কিন যুক্তরাষ্ট্রের কথা, অথবা রাশিয়ার কথা, অথবা ফ্রান্স বা ইউরোপের বিভিন্ন রাষ্ট্রের কথা আমাদের এসে যায়। এশিয়া মহাদেশের মধ্যেও বেশ কিছু রাষ্ট্র অর্থনৈতিকভাবে তারা ব্যাপক সফলতা অর্জন করেছে। আমি যদি সিঙ্গাপুরের কথা বলি,
মালয়েশিয়ার কথা বলতে পারি, তারপরে আমাদের মধ্যপ্রাচ্যের কাতারের কথা আমরা বলতে পারি। কাতার, এখানে কথা প্রসঙ্গে না বললেই নয় যে 2002 বিশ্বকাপ ফুটবল খেলা কাতারে অনুষ্ঠিত হবে, 2022 বিশ্বকাপ ফুটবল খেলা কাতারে অনুষ্ঠিত হবে। তো সেখানে তারা যে ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে তারা যে আয়োজন কর্মযজ্ঞ পরিচালনা করছে এবং আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সেটা দেখতে পাচ্ছি, নিঃসন্দেহে তারা অর্থনৈতিক ক্ষমতা সম্পন্ন এবং অর্থনৈতিক বিশাল সামর্থ্যের কারণেই এত বড় আয়োজন করার যোগ্যতা তারা অর্জন করেছে। অনুরূপভাবে সেটাকে বিশ্ববাসীর কাছে দারুণভাবে উপস্থাপন করার সেই প্রচেষ্টা তারা পরিচালনা করছে। এটা একটা উদাহরণ হিসেবে বললাম, আরও অনেক উদাহরণ দেওয়া যায়। তো আসলে অর্থনৈতিক ভিত্তি যেখানে যাদের বেশি মজবুত, অর্থনৈতিক ভিত্তি যাদের মজবুত, যে রাষ্ট্রের মজবুত, নিঃসন্দেহে সেই রাষ্ট্র সেই অর্থনীতির উপর ভিত্তি করে তাদের সামরিক শক্তি বৃদ্ধি করতে পারে, তাদের প্রশাসনিক দক্ষতা তারা অর্জন করতে পারে, তাদের শিল্পের উন্নয়ন তারা করতে পারে, মানব সম্পদকে তারা জনসম্পদকে তারা জনশক্তিকে তারা মানব সম্পদে বা উন্নত শক্তিতে রূপান্তরিত করতে পারে। এটা অর্থনীতি। আসলে রাজনীতি বা রাষ্ট্রবিজ্ঞান আমরা যাই করি না কেন, অর্থনীতিকে উপেক্ষা করে যে কোনো নীতি, আমার কাছে যেটা মনে হয় যে কোনো নীতি অর্থনীতিকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যেতে পারে না বা দীর্ঘদিন পরিচালিত হতে পারে না বা টিকে থাকতে পারে না। এই জন্য উন্নত অর্থনীতি বা অর্থনৈতিক ব্যবস্থা আন্তর্জাতিক পরিমণ্ডলে রাষ্ট্রসমূহের ক্ষমতা বা শক্তির একটি অন্যতম উপাদান। আমরা এখন বুঝলাম যে আসলে অর্থনৈতিক ক্ষমতার উপাদানগুলো কি কি, আরও অনেক উদাহরণ দেওয়া যাবে, আমি অন্যদিকে যাচ্ছি। এইসব উপাদানের উপর ভিত্তি করে ক্ষমতার মানদণ্ডে বিভিন্ন রাষ্ট্রসমূহকে কয়েকটি শ্রেণীতে বিভক্ত করা হয়ে থাকে। যেমন ক্ষুদ্র রাষ্ট্র বা ক্ষুদ্র শক্তি, মাঝারি শক্তি, বৃহৎ শক্তি এবং মহাশক্তিধর বা পরাশক্তি। এক্ষেত্রে আমরা আজকে যে বিষয়টি আমি তোমাদের সাথে যে বিষয়টি বিশেষভাবে তুলে ধরতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের মধ্যে মহাশক্তিধর একটি রাষ্ট্র এবং আজকের এই অবস্থানে মার্কিন যুক্তরাষ্ট্র এসেছে, অথবা তাদেরকে কেন পরাশক্তি বলা হয়, কেন মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বের সকল ক্ষেত্রে এত বেশি গুরুত্ব দেওয়া হয় বা সমীহ করা হয়, সে বিষয়ে বলতে গেলে প্রথমেই বলব যে মার্কিন যুক্তরাষ্ট্রের আজকের এই অবস্থানে আসার পেছনে বা মহাশক্তিধর একক পরাশক্তি হিসেবে আবির্ভূত হওয়ার পেছনে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সোভিয়েত ইউনিয়নের পতন। অর্থাৎ আমরা যে রাষ্ট্রটিকে আজকে চিনি রাশিয়া, 1991 সালের আগে সেটি ছিল সোভিয়েত ইউনিয়ন। আরও কয়েকটি রাষ্ট্র মিলে আরও সোভিয়েত ইউনিয়ন ভেঙে নতুন করে 15টি রাষ্ট্র হয়েছে। এই রাষ্ট্রগুলো যখন একত্রিত ছিল তখন সেটাকে বলা হয়েছিল সোভিয়েত ইউনিয়ন এবং তারা সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় পরিচালিত হতো সোভিয়েত ইউনিয়ন। সেই সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে যায়, সমাজতান্ত্রিক ব্যবস্থার পতন ঘটে যায় 1989 সালে ইউরোপে, পূর্ব ইউরোপের দিকে সমাজতান্ত্রিক ব্যবস্থার একটা ধস নেমে যায়। তার উপর ভিত্তি করে 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। তার পরবর্তী অবস্থার প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে ক্ষমতার একটা প্রতিযোগিতা ছিল সেটা এক প্রকার শেষ হয়ে যায়, যার ফলশ্রুতিতে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের মধ্যে একক পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়। অনুরূপভাবে সমাজতন্ত্রের পতন, আমি বলে নিলাম যে সোভিয়েত ইউনিয়নের পতন, আবার সোভিয়েত ইউনিয়নের পতনের সাথে সম্পৃক্ত হচ্ছে সমাজতন্ত্রের পতন। কারণ তৎকালীন সময়ে সোভিয়েত ইউনিয়ন
রাশিয়ার নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন সারা বিশ্বব্যাপী সমাজতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেয়। বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাষ্ট্র সমাজতান্ত্রিক ভাবধারায় উজ্জীবিত হতে থাকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে। কিন্তু যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় বা রাশিয়ার ক্ষমতা খর্ব হয়ে যায়, সঙ্গত কারণেই সমাজতান্ত্রিক আন্দোলন বিশ্ব থেকে ধীরে ধীরে স্তীমিত হতে থাকে। তার জায়গায় গণতান্ত্রিক ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থাগুলো, সরকার ব্যবস্থাগুলোর ক্ষেত্রে নেতৃত্বের আসনে চলে আসে। আর যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক ব্যবস্থার নেতৃত্ব দিচ্ছে, সঙ্গত কারণে সমাজতান্ত্রিক ব্যবস্থার পতনের বা সমাজতান্ত্রিক ব্যবস্থার তার ভাবমূর্তি, তার প্রভাব ক্ষুণ্ণ হওয়ার পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র একক পরাশক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সুযোগ পায়। অর্থনৈতিক অবস্থান আমরা জানি, আমি একটু আগেই বললাম যে অর্থনৈতিক অবস্থার ভিত্তি করেই সকল ক্ষমতা এগিয়ে যায়। তো আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত বিশ্বের সবচাইতে বৃহৎ অর্থনৈতিক শক্তি। বিভিন্ন ক্ষেত্রে তারা অর্থনৈতিক শ্রেষ্ঠত্বের প্রমাণ রেখে যাচ্ছে এবং এই অর্থনৈতিক শক্তির উপর ভিত্তি করে তারা তাদের সামরিক, বিশ্বের মধ্যে সবচাইতে বেশি সামরিক ব্যয় নির্বাহ করে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র। তারপর তাদের যে বিশাল অর্থনীতি, তাদের অর্থনীতির উপর নির্ভর করে, তাদের অর্থনীতিকে উপেক্ষা করে অনেক রাষ্ট্রের অর্থনীতি পরিচালনা করা সম্ভব নয়। তাদের অর্থনৈতিক সক্ষমতা, তাদের অর্থনৈতিক পরিব্যাপ্তি সারা দুনিয়া জুড়ে, যেটা তাদের এখন পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তারপর আমি যদি বলি যে সামরিক শক্তি, মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশ্বের সর্ববৃহৎ সামরিক বাহিনী। পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন স্বাধীন রাষ্ট্রে মার্কিন সেনাবাহিনীর ঘাঁটি রয়েছে, মার্কিন বিমান বাহিনীর ঘাঁটি রয়েছে, মার্কিন নৌবাহিনীর ঘাঁটি রয়েছে। ইভেন তাদের সামরিক সক্ষমতা আমরা যদি বিশ্লেষণ করে দেখি, আমরা আণবিক শক্তির কথা যদি আমরা বলি, বিশ্বের সবচেয়ে বেশি আণবিক শক্তিধর, আণবিক ক্ষমতাধর, পারমাণবিক বোমা, মারণাস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্রের দখলে। আরও কয়েকটি রাষ্ট্র আণবিক শক্তিধর, কিন্তু তারপরেও সমগ্র বিশ্বের আণবিক ক্ষমতাকে যদি আমরা একত্র করি, মার্কিন যুক্তরাষ্ট্রের চাইতে বেশি হবে না, মার্কিন যুক্তরাষ্ট্রের চাইতে বেশি হবে না। কাজেই সামরিক ক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্রকে একক পরাশক্তি হিসেবে অধিষ্ঠিত করতে বিশেষ ভূমিকা পালন করেছে। কূটনৈতিক দক্ষতা, মার্কিন যুক্তরাষ্ট্র আজকে যে অবস্থানে এসেছে, তারা একদিনে এখানে আসতে পারে কোনো এক সময় না, বেশি দিন আগে না, ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে ব্রিটেন, মানে ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য সারা বিশ্বে অনেক রাষ্ট্রকে একসাথে শাসন করেছে। তোমরা জানো, আমরা যে বাংলাদেশ, 1971 সাল থেকে আমরা বাংলাদেশ, 1947 সাল থেকে আমরা পাকিস্তান, 1947 সালের আগ থেকে 1757 সাল থেকে আমরা ব্রিটিশ ভারত। এই যে 1757 সাল থেকে যে ভারতবর্ষে যে ব্রিটেন শাসন করেছে, শুধুমাত্র কি ভারতে শাসন করেছে ব্রিটেন? না, ইভেন মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা শাসন করেছে, ইউরোপের অনেক রাষ্ট্র তারা শাসন করেছে, এশিয়া আফ্রিকার অনেক রাষ্ট্র তারা শাসন করেছে। পৃথিবীর প্রায় অর্ধেক ব্রিটেনের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু কালের পরিক্রমায়, সময়ের পরিপ্রেক্ষিতে সেই ক্ষমতা তারা ধরে রাখতে পারেনি। বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেনের ক্ষমতা অনেক খর্ব হয়ে গেছে। প্রকারান্তরে মার্কিন যুক্তরাষ্ট্র তারা তাদের ক্ষমতার জানান দিয়েছে এবং কূটনৈতিক দক্ষতার মাধ্যমে, আমি যেটা বলতেছিলাম যে কূটনৈতিক দক্ষতার মাধ্যমে, তাদের আগ্রাসী পররাষ্ট্রনীতি বাস্তবায়নের মাধ্যমে তারা বিশ্বের বুকে পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। জোট গঠন, বিভিন্ন ধরনের জোট, মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের জোটের সাথে সম্পৃক্ত, যেমন ন্যাটো, সিয়েটো, সেন্টো, এই ধরনের জোট গঠন করে তারা অনেক সময় বিভিন্ন অঞ্চলে তারা প্রভাব বিস্তার করেছে।
যখন তারা দেখেছে কোনো একটি এলাকায় তাদের প্রভাব বিস্তার করতে সমস্যা হচ্ছে এককভাবে, তখন তারা ওই এলাকায় কোনো একটি জোট যখন তাদেরকে চ্যালেঞ্জ করেছে অথবা তাদের সিদ্ধান্তকে উপেক্ষা করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে ওই জোটের প্রতিপক্ষ জোটের সাথে একত্রিতভাবে তাদেরকে সংঘবদ্ধ করে নতুন আরেকটি জোট দাঁড় করিয়েছে। অর্থাৎ বিভিন্ন ধরনের জোট গঠন করার মাধ্যমে তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন অঞ্চলে তাদের ক্ষমতা বৃদ্ধি করেছে এবং ধীরে ধীরে তারা আজকের এই অবস্থানে অধিষ্ঠিত হয়েছে। আর্থিক সাহায্য সহযোগিতার মাধ্যমে আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন উন্নয়নশীল রাষ্ট্র বা উন্নত রাষ্ট্রে আর্থিক সহযোগিতা করে থাকে। তা আমরা বাংলাদেশে অনেক সময় বিভিন্ন ধরনের সংস্থার মাধ্যমে, এনজিওর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা অথবা রাষ্ট্রীয় সরকারের মাধ্যমে আমরা পেয়ে থাকি। এরকম বিভিন্ন রাষ্ট্রে, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে মার্কিন যুক্তরাষ্ট্র আর্থিক সহযোগিতা দিয়ে থাকে। তো আসলে কি তারা শুধু শুধু আর্থিক সহযোগিতা করে বিভিন্ন রাষ্ট্রকে? আসলে তারা তাদের আর্থিক সহযোগিতা করে এই জন্য যে ওইসব রাষ্ট্র বা ওইসব সংস্থা তাদের প্রতি অনুগত থাকবে। বাস্তবেও তাই। আমরা যদি দেখি যে আমরা যদি এলাকায় কারো কাছ থেকে ধার নিই, নিঃসন্দেহে তার বিরুদ্ধে আমরা কোনো একটা সোচ্চার হতে পারি না বা তার কোনো অন্যায়কেও আমরা হয়তো অনেক সময় প্রতিবাদ করি না। এটা যেমন বাস্তব, অনুরূপভাবে মার্কিন যুক্তরাষ্ট্র সহ যে সকল রাষ্ট্র আর্থিক সহযোগিতা করে থাকে, যে সকল রাষ্ট্রেই করুক না কেন, তারা বিভিন্ন ধরনের শর্তের মাধ্যমে, শর্তের বেড়া যেন আবদ্ধ করে তারা সহযোগিতা করে থাকে। এইসব সহযোগিতার মাধ্যমে তারা তাদের প্রভাব বৃদ্ধি করে এবং তারা তাদের অবস্থানকে সুসংহত করে থাকে। এইভাবে বিভিন্ন উপায়ে মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্ষমতার দিক থেকে তারা আজকে পরাশক্তি হিসেবে, একক পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। তো সর্বোপরি আমি এক কথা বলতে চাই যে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান বিশ্ব ব্যবস্থায় একক পরাশক্তি, তারপরেও আমরা দেখতে পাচ্ছি, জানি যে বেশ কয়েকটি রাষ্ট্র তাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছে। যেমন আমরা যদি চীনের কথা বলি, আমরা পার্শ্ববর্তী ভারতের কথা বলবো, তারা যথেষ্ট উন্নতি করেছে। রাশিয়া যদিও ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়েছে, তথাপি রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেক ক্ষেত্রেই সমীহ করে চলে না, তারা তাদেরকে চ্যালেঞ্জ দেয়। তো অনুরূপভাবে একসময় যেরকম ব্রিটেন সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করতো, তারা এখন নিয়ন্ত্রণ করে না বা তারা তাদের সেই ক্ষমতা ধরে রাখতে পারেনি। ফ্রান্স একসময় বিশ্বকে চ্যালেঞ্জ দিতে তারা রাখতে পারেনি। তো ইতালি প্রথম বিশ্বযুদ্ধের সময় যেরকম ক্ষমতা দেখিয়েছে, জাপান দেখিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এরকম বিভিন্ন রাষ্ট্রের ক্ষমতা খর্ব হয়ে গেছে। অনুরূপভাবে হয়তোবা একসময় মার্কিন যুক্তরাষ্ট্র তারা তাদের অবস্থান ধরে রাখতে পারবে না। একটা কথা বলে রাখি যে প্রভাব প্রতিপত্তি ক্ষমতাটা কখনোই চিরস্থায়ী নয়। আজকের মার্কিন যুক্তরাষ্ট্র যে একক পরাশক্তি, নিঃসন্দেহে সেটা একসময় তারা সেই অবস্থানে ধরে রাখতে পারবে না। নতুন কোনো শক্তির হয়তো উদ্ভব করবে, একসময় হয়তো তারা বিশ্বকে শাসন করবে। সর্বোপরি আমি যে কথাটি বলতে চাই যে সামরিক আগ্রাসন, অর্থনৈতিক দাম্ভিকতা বা অন্য যে কোনো ধরনের ক্ষমতা না দেখিয়ে বিশ্বাস, ভালোবাসা এবং মানব সেবার মাধ্যমে মানুষের মনে, দেশে, পৃথিবীর বুকে, পৃথিবীর মানুষের মনে ভালো একটি আসন বা ভালো একটি জায়গা প্রতিষ্ঠিত করাটাই হচ্ছে মূল কথা। আমি আশা করব আগামী বিশ্ব আরও বেশি সুন্দর হবে, আরও বেশি সমৃদ্ধশালী হবে মানবতায় এবং ভালোবাসায়। ধন্যবাদ তোমাদেরকে। আশা করি আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।